প্রিয় দর্শক, শেখ হাসিনা আসবে এবং উনি ঘোষণা দিয়েছেন তিনি আসবেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের যত না উচ্ছ্বাস এ নিয়ে, তার থেকে বেশি উচ্ছ্বাস আমি দেখতে পাচ্ছি যে নবনীতা আর শারমিন চৌধুরীর। প্রতিনিয়ত ওনারা এই নিয়ে এই বয়ান এস্টাবলিশ করার চেষ্টা করছেন যে তিনি ঘোষণা দিয়েছেন তিনি আসবেন, ডিসেম্বরে একটা তুলকালাম কিছু হয়ে যাবে, কিভাবে ঠেকাবে, দেশে আরেকটা জুলাই আগস্ট হয়ে যাবে, মানে কঠিন একটা বিপদে পড়বে। এখানে যারা বাইরের কূটনীতিকরা আছেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বা অন্যান্য কূটনীতিকরা, তাদের বেশি আনাগোনা দেখা যাচ্ছে। তারপরে একটা যুদ্ধক্ষেত্র হয়ে যাবে, এটা ঠেকাবে কী করে। এবং ওনারা ধরেই নিয়েছেন যে বিশেষ করে নবনীতা প্রতি মুহূর্তে মুহূর্তে উনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন মানুষকে একটা আতঙ্ক তৈরি করার জন্য, দেশের মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করার জন্য সে আওয়ামী লীগের হয়ে মাঠে নেমেছে। সে আমরা আগে কখনোই তাকে অনলাইন করতে দেখিনি, কিন্তু 5ই আগস্টের পর শেখ হাসিনা যখনই পালিয়ে গেছে সেই তখন থেকে শুরু করেছে এবং এখন পর্যন্ত সে কন্টিনিউয়াস চেষ্টা করে যাচ্ছে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে দিতে। এবং এই যে শেখ হাসিনা ঘোষণা, মানে শেখ হাসিনা বলেছে এটা তো ঘোষণা না, এরকম কথা উনি আগেও বলেছেন, কিন্তু উনি বারবার এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন যে একটা আন্তর্জাতিক মিডিয়াতে বলে ফেলেছে সুতরাং তিনি আসবে। কিন্তু শেখ হাসিনা তো এরকম মিডিয়াতে বহুত কথা বলেছে, ঠিক আছে, এবং মিডিয়া, বাংলাদেশের গণমাধ্যমের মিডিয়াতে উনি বলেছেন উনি কাঁঠাল খান, উনি ডিম সিদ্ধ করে ইয়েতে রাখেন, ফ্রিজে রাখেন, কাঁচামরিচ ফ্রিজে রাখেন, তো মাংসের পরিবর্তে কাঁঠাল খান, তেল ছাড়া তরকারি খান, এরকম তো আমাদের পেঁয়াজ ছাড়া খান, তরকারি খান, এগুলো তো উনি আমাদেরকে অনেক গণমাধ্যমে বলেছেন। এই ছাড়া উনি পালিয়ে যাওয়ার পরেও তো অনেকবার বলেছেন তিনি ফেরত আসছেন। তো এইটাও তো একটা মানে এইবার যেটা বলেছেন সেটাও উনি যে একেবারে ঠিক বলছেন সেটাও না। নবনীতারা আসলে কীভাবে শেয়ার হয়েছে এবং বারবার এই পয়েন্ট প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে যে উনি বিদেশি গণমাধ্যমে বলেছেন, তো উনি আসবেনই, উনি আসবেন এবং আসার পরে একটা প্রলয়কারী কিছু ঘটে যাবে, একেবারে উল্টাপাল্টা হয়ে যাবে, বাংলাদেশে গৃহযুদ্ধ হয়ে যাবে, এই সরকারকে চ্যালেঞ্জ করা হবে, আগের সরকারকে চ্যালেঞ্জ করা হবে। মানে উনি যা বোঝানোর চেষ্টা করছেন, মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করছেন প্রতিটি মুহূর্তে। আসলে নবনীতার উদ্দেশ্যটা কি, মানে এই উদ্দেশ্যটা আমরা বুঝতে পারি যে সে আওয়ামী লীগের বয়ান প্রতিষ্ঠা করতে চাচ্ছে বাংলাদেশে, এবং পাশাপাশি শারমিন আলম চৌধুরীও, যদি উনি অন্যান্য দলের নেতাদেরকেও আনেন, কিন্তু সবচেয়ে বেশি খেয়াল করে দেখবেন যে সবচেয়ে বেশি তিনি আওয়ামী লীগের নেতাদেরকে আনেন, এবং উনি নিজেকে নিরপেক্ষ প্রমাণ করার জন্য মাঝে মাঝে অমুক দল তমুক দল বা বিএনপি বা অন্যান্য দলকে উনি মাঝে মাঝে দু একজনকে ডাকেন, কিন্তু অন্যরা যা যায় এটা ভুল করে ওনার প্রোগ্রামে। কারণ উনি আওয়ামী লীগের সময় সজীব ওয়াজেদ জয়ের অনুষ্ঠানগুলোতে উনি সবসময় সজীব ওয়াজেদ জয়ের পাশাপাশিই থাকতেন। এই শারমিন আলম চৌধুরী 5ই আগস্টের পরে উনি মনে হয় আমেরিকা চলে যান বা তার কিছু আগে, তো তিনি তাকে প্রুভ করার চেষ্টা করছেন, যে আপ্রাণ চেষ্টা করছেন যে উনি একজন নিরপেক্ষ সাংবাদিক, নিরপেক্ষতার জায়গা থেকে উনি কথা বলছেন। আসলে কিন্তু বিষয়টা তা না, উনি এক ধরনের মানুষকে বোকা বানাচ্ছেন। আর নবনীতা তো স্পষ্টভাবে সে আওয়ামী লীগের হয়ে মাঠে নেমেছে এবং মানুষের মধ্যে প্রতিনিয়তই একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে, কিন্তু মানুষ ওই নবনীতার কথাকে আসলে কেউই গুরুত্ব দেয় না। নবনীতার আসলে একটা পর্যায়ে থামা উচিত, ঠিক আছে। এই যে মানুষের মধ্যে, বাংলাদেশের মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার যে চেষ্টা তার, সেই চেষ্টাতে সে আসলে ব্যর্থ হয়েছে গত 2 বছরে। তো নতুন করে ডিসেম্বর করে মানুষের মাথা পাগল করা থেকে নিজে আসলে পাগল হয়ে গেছে, সেই পাগল জায়গা থেকে সে হাসিনার সাথে বসে কথা বলুক, সেটাই থাকুক, আওয়ামী লীগের নেতাদের সাথে মিটিং করতেছে সেই জায়গায় থাকুক, কিন্তু মানুষকে একেবারে অত্যাচার করার আর কোনো মানেই হয় না। মানুষ যথেষ্ট পেয়েছে এই শেখ হাসিনা থেকে, এখন তার পাওয়ার পালা। সো সে, অনেকেই বলে সে টাকা পয়সা খেয়ে নেমেছে, নামতেই পারে, যাই হোক সেটা তার বিজনেস। তবে আপনারা তার কথায় কান দেবেন না, ঠিক আছে। সেই যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে সেটাতে কোনোভাবে আতঙ্কিত হবেন না। শেখ হাসিনা আসবে না, এটাই মনে রাখেন। শেখ হাসিনা আসবে না, শেখ হাসিনাকে তো সবাই আনতেই চায়, সবাই তো চায় শেখ হাসিনা আসুক, শেখ হাসিনা আসবে না, এটাই লিখে রাখেন। আর এই শেখ হাসিনার হয়ে এরা মাঠে নেমেছে, শেখ হাসিনা একটা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এবং সেইটাকে পিক করে এরা আরও বেশি আতঙ্ক ছড়াচ্ছে, কিন্তু শেখ হাসিনা ডিসেম্বরে আসছে, এটাই লিখে রাখেন। পরীক্ষা হলে গিয়ে কিভাবে মন দিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব, তারপর হচ্ছে ইন্টার পরীক্ষা,
ইন্টার পরীক্ষাটার সাথে কিন্তু জীবনের অনেকগুলো কেরিয়ার রিলেটেড পরীক্ষার সম্পর্ক আছে। এই ছেলেমেয়েগুলোকে এই বছরের শেষে আগামী বছর কন্টিনিউয়াস ভর্তি পরীক্ষা দিতে হবে, বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল, এগুলো তো এটার নাম্বারের একটা অংশ যোগ হবে। অতএব তাদের আগামী দিনের শিক্ষা জীবন এবং কেরিয়ারের সাথে এই পরীক্ষাটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। অতএব সেইগুলো বিবেচনার সাথে তো এখানকার অনেকগুলো সিদ্ধান্ত জড়িত, যে আসলে আমরা কাদের জন্য কি বিবেচনায় এই সিদ্ধান্ত নিচ্ছি, এই পরীক্ষার সময়সূচি করছি, এটা আসলে কারেক্ট কিনা। এরপরে যোগ হয়েছে, আমরা দেখলাম টিচাররা গলায় করে, কাঁধে করে, মাথায় করে পরীক্ষার খাতা নিয়ে সেন্টারে যাচ্ছেন, হাঁটু পানিতে, কোমর পানিতে, কারণ সিএনজি যাচ্ছে না, রিক্সা যাচ্ছে না, রিক্সায় পানি উঠে গেছে। তারপরে আবার পরীক্ষা দেওয়ার পরে এই কাগজগুলো, এই খাতাগুলো সেফলি বোর্ডের কাছে পৌঁছায়া দেওয়া, সেই বোর্ড থেকে আবার যারা পরীক্ষার খাতা কাটবেন, এক্সামিনার, তারা আবার এগুলো তাদের বাসায় নিয়ে যাচ্ছেন, কলেজে নিয়ে যাচ্ছেন। এবং সবগুলোই কিন্তু হচ্ছে যখন সারা দেশে বন্যা চলছে, জলোচ্ছ্বাস চলতেছে, আপনার এই পাহাড়ি ঢল চলতেছে, অতিবৃষ্টি চলছে, ঢাকা, চট্টগ্রাম শহর, কক্সবাজার শহর ডুবে গেছে, এরকম একটা সময়, এবং যানবাহন নাই। তাহলে এই যে একটা পুরো সংকট, এইটা কেন সরকার আকারে তারা অ্যাডভান্স চিন্তা করতে পারলেন না? তো এইটার পুরোটা সমাধান করা যেত সিম্পল জিনিসে, যদি পরীক্ষাটা শীতের মৌসুমে নিয়ে যেতেন। তাই আমরা আহ্বান করছি সরকারকে, আপনারা তদন্ত করেন প্রত্যেকটা জায়গায়। এই যে আমাদের তরুণ, আমাদের শিক্ষার্থীরা যে কারণে আপসেট, তারা প্রতিবাদ করছে, এখন রাস্তায় নেমেছে, ন্যায্য কারণে, যৌক্তিক কারণে তারা প্রতিবাদ করছে। এই প্রতিবাদগুলোর প্রত্যেকটা জায়গা তদন্ত করেন, কেন হয়েছে। তারপরে এই বৃষ্টির ভিতরে হাঁটু ভেজা পানিতে করে যা গেছে, যাওয়ার পরে 15 মিনিট লেট হয়েছে, তাকে আবার সেন্টারে ঢুকতে দিলেন না, কান্নাকাটি করছেন। তাহলে এই সব কিছু মিলে শিক্ষার্থীদের যে একটা ট্রমা লাইক সিচুয়েশন, এইটার দায়িত্ব অবশ্যই সরকারকে নিতে হবে। এবং এটা কীভাবে অ্যাড্রেস করবেন, সবার সাথে, স্টেক হোল্ডারদের সাথে বসে কথা বলেন, কথা বলে শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করেন যে তাদের কেরিয়ার, শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হবে না। কি করলে তারা আশ্বস্ত হতে পারে? তাদেরকে কি পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেবেন? তাদের কি নাম্বারের ব্যাপারে আপনারা যেভাবে ক্রেডিট দেওয়ার চিন্তা করছেন ফিজিক্সে, সেরকম কোনো সুযোগ সুবিধা দেবেন? পরীক্ষা আবার নেবেন যেখানে আপনার আবহাওয়া দুর্যোগ খারাপ ছিল, দুর্যোগের কারণে, আবহাওয়ার কারণে পরীক্ষা নেওয়া যায় নাই, অথবা একই পরীক্ষা আপনি আবহাওয়া ভালো হলে পরে আবার নেবেন কিনা? যারা পরীক্ষা ভালো হয় নাই বলে মনে করছে, তারা আবার রিটেক করুক, সেটা আগামী 1-2 মাসের মধ্যেই করুক। সো সেই রকম যা করার দরকার সে কাজগুলো করেন। পর যে অভিজ্ঞতা আমরা দেখেছি, মানে টোটাল ক্যাওয়াস চলতেছে এই রাষ্ট্র কাঠামোর ভিতরে, প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়ে গেছে, সিম্পলি কোনো ফাংশনাল জায়গা এখানে দেখতে পাচ্ছি না। শিক্ষা, এখানে মন্ত্রণালয় থেকে শুরু করে, মন্ত্রী থেকে শুরু করে, সচিব, আমলারা, কর্মকর্তা, কর্মচারীরা, শিক্ষক যারাই আছেন, তারা এন্টায়ারলি শিক্ষা জিনিসটাতে চাকুরির বাইরে আসলে কিছু করছেন না, তারা সবাই চাকুরি করছেন। চাকুরির বাইরে যে শিক্ষা একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ জাতির, এটা যে একটা জাতি বিনির্মাণের গুরুত্বপূর্ণ নলাই, এই তরুণদেরকে দিয়ে যে আপনি বাংলাদেশটাকে গড়বেন আগামী দিনগুলোতে, সেই জায়গাতে আমরা এটার ঘাটতি দেখতে পাচ্ছি। তাই আমরা